সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমাদের এই করোনা পরিস্থিতিতে দেশের বা বাংলার অর্থনীতির অবস্থা যদি দেখি, সেখানে দাঁড়িয়ে অনেকটাই টালমাটাল অবস্থা বলা যেতে পারে। গত কয়েকদিনের যে রেকর্ড বলছে অর্থনীতির ক্ষেত্রে, তো এই সমস্ত কিছু বিষয়গুলো অর্থনীতির সাথে রিলেটেড। আমাদের এই করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সূচকটা প্রত্যেক দিন কিন্তু পরিবর্তন হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো জানার জন্য অর্থনীতি জানা ভীষণ দরকার, এবং পরবর্তীকালে যারা ব্যাংকিং নিয়ে কেরিয়ার গড়তে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনীতির ভিতটা প্রথম থেকে শুরু থেকে একদম ভালো করে শক্ত করতে হবে। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী, এই দুই শ্রেণীতে অর্থনীতি সাবজেক্টটা যারা নিয়েছো একদম তাদের কাছে নতুন। সেক্ষেত্রে যারা দ্বাদশে রয়েছো, দ্বাদশের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ক্লাস 12, তাদের জন্য এই অর্থনীতির প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, কারণ সামনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আজ অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে স্টুডিওয়ে। যিনি রয়েছেন অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য, স্যার প্রাঞ্জল দেব। স্যার, আপনাকে প্রথমেই অনেক অনেক স্বাগত সিটিভিএনে। এর আগেও তোমরা স্যারের ক্লাস করেছো ইকোনমিক্সের, আর আজ দ্বাদশ শ্রেণী ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি নিয়ে পড়াশোনা করা হবে। এবং এই সম্পর্কিত চ্যাপ্টার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে যাওয়া নম্বরে সরাসরি ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, ক্লাসে ঢুক। তো ইকোনমিক্সের আজকে 12-এর যে পার্টটা করাবো সেটা হচ্ছে ব্যাংকিং। একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের দেখতে পারবে বইতে। ম্যাক্রো ইকোনমিক্সের যে পার্টটা রয়েছে 12-এ তোমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো, আর বাদ বাকি দুটো রয়েছে, একটা স্ট্যাটিস্টিক্সের কিছু রয়েছে আর ইন্ডিয়ান ইকোনমির কিছুটা রয়েছে। তো স্ট্যাটিস্টিক্সের পার্টটা বাদ চলে গেছে, নতুন যে সিলেবাস এসেছে রিডিউস সিলেবাস। তো ম্যাক্রোর পার্ট থেকেও কিছু জিনিস বাদ গেছে, তার মধ্যে থেকে জাতীয় আয়, এটা আমি আগে আলোচনা করেছিলাম একদিন, এবং জাতীয় আয় ঠিক পরেই রয়েছে ব্যাংকিং সেক্টর। তো এই মানি ব্যাংকিং যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব, এবং যাবতীয় যা কোশ্চেন আসে পরীক্ষায়, কি আসতে পারে না আসতে পারে সেই সব নিয়েও বলবো। তো প্রথমেই বলি, এই চ্যাপ্টার থেকে কোনো শর্ট কোশ্চেন আসে না। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আসে 5 নম্বরের কোশ্চেন, এবং সেই 5 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে ব্যাংকিং, ভারতে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আর কি। তো প্রথমে বলি, এইখানে তোমাদের সিলেবাস অনুসারে যে ব্যাংকগুলোর কথা বলা হয়েছে, তো এখানে ব্যাংককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো সেক্টরের ব্যাংককে এখানে বলা হয়েছে। একটা হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক, এবং বাণিজ্যিক ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকটাই তোমাদের কিন্তু এবারে রয়েছে। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্রিয়া এবং কার্যকলাপ কী করে কী করছে বা অর্থনীতিকে কীভাবে কন্ট্রোল করছে সেই সব নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এখানে প্রথমেই বলি, কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক ব্যাপারটা কি। কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বলা হয়, সেন্ট্রাল ব্যাংক। প্রত্যেক দেশের বা প্রত্যেক অর্থনীতিতেই এই সেন্ট্রাল ব্যাংক কিন্তু দেশের সর্বোচ্চ স্তরে থাকে, এবং পুরো দেশের অর্থনীতিটাকে এই সেন্ট্রাল ব্যাংক কিন্তু কন্ট্রোল করে। এবং এছাড়াও যত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককেই কিন্তু কন্ট্রোল করে কে না, কেন্দ্রীয় ব্যাংক। তো এই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যে রয়েছে, এই কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে আমাদের ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বা আরবিআই। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকটা কি? বাণিজ্যিক ব্যাংক মানে হচ্ছে যেখানে সরাসরি তোমরা মানে জনসাধারণ টাকা পয়সা লেনদেন করতে পারে, সেটাকে বলা হচ্ছে এখানে কি না, বাণিজ্যিক ব্যাংক। এবং আমরা আশেপাশে যত ধরনের ব্যাংক দেখতে পাই প্রত্যেকটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। এখানে কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, অর্থাৎ সরকার অনুমোদিত। দেখবে বিভিন্ন ব্যাংকের নিচে লেখা থাকে আন্ডারটেকিং বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, বা আর কিছু থাকে প্রাইভেট। যেরকম এখানে বাণিজ্যিক ব্যাংকের যদি আমি এখানে উদাহরণ দিই, ভারতের সবথেকে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। এছাড়া পিএনবি রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান রয়েছে। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকার
অনুমোদিত। দেখবে এই সব ব্যাংকের নিচে এই এসবিআই যে বা পিএনবি এই সব ব্যাংকগুলোর নিচে লেখা থাকে কিন্তু আন্ডারটেকেন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়। এছাড়া কিছু প্রাইভেট ব্যাংক রয়েছে, যেরকম কি অ্যাক্সিস রয়েছে, এইচডিএফসি রয়েছে, আইসিআইসিআই, এই প্রত্যেকটাই কিন্তু তোমার এখানে, বা বন্ধন ব্যাংক বলতে পারো, এই প্রত্যেকটাই হচ্ছে কিন্তু এখানে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। অর্থাৎ এই ব্যাংকগুলো সঙ্গে জনসাধারণ ডাইরেক্টলি এখানে টাকা পয়সা লেনদেন করতে পারে। কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক যে রয়েছে, এই সেন্ট্রাল ব্যাংকে কিন্তু তুমি আমি বা অন্যান্য জনসাধারণ কিন্তু ডাইরেক্টলি এখানে টাকা ইনভেস্ট করতে পারবো না। তাই এখানে কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে সর্বোচ্চ স্তরের ব্যাংক। এছাড়া এই সেন্ট্রাল ব্যাংক কী করছে না, এই প্রত্যেকটা ব্যাংককে নিয়ন্ত্রণ করছে। প্রত্যেকটা ব্যাংকের ইন্টারেস্ট রেট কত হবে, বা কীরকম কি লোনের জন্য ইন্টারেস্ট হবে, বা ফিক্সড ডিপোজিটের জন্য ইন্টারেস্ট কত হবে, এই সব কিছুই কিন্তু নির্ধারণ করে দেয় কে, কেন্দ্রীয় ব্যাংক। তো এই কেন্দ্রীয় ব্যাংককে তাই বলা হচ্ছে সর্বোচ্চ স্তরের ব্যাংক বা প্রধান ব্যাংক। তো এইবারে এরপরে যেটা রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের আমি বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকটাকে আলাদা আলাদা করে আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে যে কোশ্চেনটা আসে তোমাদের এখান থেকে, বাণিজ্যিক ব্যাংকের কাজ। বা ইংলিশে বলা হয় ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কাজ বা কমার্শিয়াল ব্যাংকের ফাংশন কী কী, অর্থাৎ কী কী কাজ করে। তো যে কোনো বাণিজ্যিক ব্যাংকের, এইখানে তোমাদের আগে বলে দিই, এই যে এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের 5 নম্বরে আসে। তোমরা যদি বিগত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নগুলো দেখো, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাণিজ্যিক ব্যাংকের কাজ যে রয়েছে সেটা 5 নম্বর একটা কোশ্চেন এসছে। তো এইখানে প্রথম যে কাজটা হচ্ছে আমানত গ্রহণ। আমানত গ্রহণ বা ইংলিশে বলা হচ্ছে অ্যাকসেপ্টিং ডিপোজিট। এই অ্যাকসেপ্টিং ডিপোজিট বা আমানত গ্রহণ কী জিনিস? প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের প্রধান এবং প্রথম কাজটাই হলো কি না, আমানত গ্রহণ। অর্থাৎ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা কালেক্ট করে। টাকা কালেক্ট করে বলতে কি, দুটো ধরনের, এখানে দুটোভাবে টাকা কালেক্ট করে। একটা হচ্ছে চাহিদা আমানতের মাধ্যমে বা ইংলিশে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর একটা হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদি আমানতের মাধ্যমে। এবারে চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের মধ্যে ডিফারেন্স কি? চাহিদা আমানত হচ্ছে তোমার যখন খুশি তুমি টাকা ফেলতে পারবে এবং তুলতেও পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। তো এইখানে কি, এর মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সঞ্চয়ী আমানত আর একটা হচ্ছে চলতি আমানত। সঞ্চয়ী আমানতটা কি, বা ইংলিশে বলা হচ্ছে এটাকে সেভিংস অ্যাকাউন্ট, আর এটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট কি, আমরা সাধারণত বা জনসাধারণ তাদের আয়ের বাকি অংশ, মানে খরচ করার পরে যে বাকি অংশটা পড়ে থাকে সঞ্চয়ের পারপাসে যে টাকাটা জমা করে, সেটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী আমানত। এখানে কি হচ্ছে না, তুমি যখন খুশি টাকা ফেলতে পারবে এবং তুলতেও পারবে, কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স কিন্তু তোমাকে ব্যাংকগুলোতে মেনটেন করতে হবে। কিংবা এখন নতুন জিরো ব্যালেন্সেও অ্যাকাউন্ট রয়েছে, সেখানে মেনটেন করতে হয় না, কিন্তু এখানে যখন খুশি টাকা ফেলাও যায় এবং তোলাও যায়। এবং এই যে তুমি যে টাকাটা জমা রাখছো, সেই টাকা জমা রাখার রেসপেক্টে ব্যাংক কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট হারে সুদ দিচ্ছে। ধরো এখানে 2.9% তোমাকে এখন সুদ দিচ্ছে সঞ্চয়ী আমানতে। অর্থাৎ প্রতি 100 টাকাতে তুমি যখন 1 বছর পরে ফেরত পাবে, সেটা হচ্ছে 102 টাকা 90 পয়সা তুমি ফেরত পাবে। আর চলতি আমানত কি, চলতি আমানত বা কারেন্ট অ্যাকাউন্ট, এই কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে তোমার বিভিন্ন ব্যবসায়িক সংগঠন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা সংক্রান্ত কারণে যে আমানত খুলে থাকে, সেটা হচ্ছে চলতি আমানত। এখানেও যখন খুশি টাকা ফেলা যায় এবং যখন খুশি টাকা তোলা যায়।
কিন্তু এইখানে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করে না, অর্থাৎ এখানে ব্যাংক কোনো ঋণ সুদ প্রদান করে না। তার কারণ হচ্ছে চলতি আমানতটা বেসিক্যালি খোলা হয় বিভিন্ন কারবারি প্রতিষ্ঠানগুলোতে, যেহেতু তোমার প্রত্যেক দিন প্রচুর ট্রানজ্যাকশান হয়, সেই ট্রানজ্যাকশানগুলোকে করার জন্য এই চলতি আমানত খোলা হয় বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। এখন জানোই তোমরা প্রত্যেকটা জিনিসই প্রায় অনলাইনে কেনা যায়, অনলাইন পেমেন্ট করা যায়। তো সেক্ষেত্রে কি হয় না, একদিনে একটা যে কোনো প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান হয়। তো সেই ট্রানজ্যাকশানগুলোকে করানোর জন্যই বেসিক্যালি এখানে চলতি আমানতটা খোলা হয়। আর এইবারে আসি মেয়াদি আমানত। মেয়াদি আমানতটা কী জিনিস না, যেখানে টাকা যে কোনো সময় ডিপোজিট করা যায়, কিন্তু টাকাটা একটা নির্দিষ্ট সময়ের আগে তুমি তুলতে পারবে না। তো মেয়াদি আমানতকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থায়ী আমানত, যেটাকে ফিক্সড অ্যাকাউন্ট বলে, আর একটা হচ্ছে পৌনঃপৌনিক আমানত বা রেকারিং ডিপোজিটও বলা হয় এটাকে। এই ফিক্সড ডিপোজিটটা কি, তুমি ধরো যদি 50,000 টাকার এখানে ডিপোজিট করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যদি 7 দিন, কমপক্ষে 7 দিনের জন্য ফিক্সড ডিপোজিট করা যায়, 7 থেকে 5 বছর বা 5 বছরের বেশি। তুমি ধরো কোনো একটা ডিপোজিট 50,000 যদি তুমি 6 মাসের জন্য ডিপোজিট করো, তাহলে সেই টাকাটা তুমি 6 মাসের আগে তুলতে পারবে না। তো এটাই হচ্ছে স্থায়ী আমানত। তো এইখানে ব্যাংক একটু বেশি হারেই ইন্টারেস্ট পেমেন্ট করে, অর্থাৎ সুদ প্রদান করে। আর পৌনঃপৌনিক আমানত কি না, প্রত্যেক মাসে যে অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে টাকা জমা করতে হয় এবং একটি নির্দিষ্ট সময়ের আগে তুমি কিন্তু সেই টাকা তুলতে পারবে না। অর্থাৎ কি, ধরো তোমার এখন 50,000 টাকা, তুমি ভাবলে যে একটা এফডি করবো বা ফিক্সড ডিপোজিট করব, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে 50,000 টাকা নেই। ব্যাংক তোমাকে কি বললো, ঠিক আছে তুমি 50,000 টাকাটা ইনস্টলমেন্টে আমাকে দাও, 10,000 টাকা করে 5 মাস, এবং তুমি সেই টাকাটা 1 বছর পরে তুমি তুলে নিয়ে যাও, তাতে কোনো সমস্যা নেই। এই যে 10,000 টাকা করে যে 5 মাস জমা করতে হবে, এই 10,000 টাকা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে বাধ্যতামূলকভাবে জমা করতেই হবে। তো সেটাই হচ্ছে পৌনঃপৌনিক আমানত। এখানেও তোমার নির্দিষ্ট সময়ের আগে কিন্তু তুমি টাকা তুলতে পারবে না। তো প্রথম কাজ হচ্ছে কি বললাম না, আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংকের প্রথম কাজ হচ্ছে কি না, আমানত গ্রহণ করা। এরপরে যেটা বলছি, দ্বিতীয় কাজ বা সেকেন্ড কাজ হচ্ছে কি না, ঋণ প্রদান, অর্থাৎ প্রোভাইডিং লোন। প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হলো বা সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন হলো কি না, ঋণ প্রদান করা। অর্থাৎ এই যে আমানত যে গ্রহণ করলো প্রথমে, সেই আমানতের কিছু পরিমাণ টাকা নিজের কাছে রেখে বাকি টাকা কি করে না, ও ব্যাংক অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় সেই টাকা লোন দিয়ে দেয়। প্রত্যেক ব্যাংকের পুরনো অভিজ্ঞতা থেকে জানা রয়েছে যে প্রত্যেক দিন অর্থের চাহিদা কতটা পরিমাণ হতে পারে, অর্থাৎ কতজন মানুষ কত পরিমাণ অর্থ তুলতে আসতে পারে। তো সেই পরিমাণ একটা টাকা ব্যাংক নিজের কাছে বা নিজের হাতে জমা রেখে বাকি টাকা কি করে না, লোন দিয়ে দেয় বা ঋণ প্রদান করে দেয়। তো সেকেন্ড কাজ হচ্ছে কি না, ঋণ প্রদান করা। এখানে তোমার দীর্ঘকালীন ঋণ প্রদান করে বা তোমার সাধারণ ঋণ, যেরকম কি কার লোন, হোম লোন, এগুলো প্রোভাইড করে। এবং এছাড়া আরেকটা রয়েছে কি, ব্যাংক ওভারড্রাফট। এটা একটু ইম্পর্টেন্ট। ব্যাংক ওভারড্রাফটটা কি, এটা একমাত্র চলতি আমানতেই হয়। চলতি আমানতে যে টাকাটা কোনো লোকের যে বা কোনো প্রতিষ্ঠানের যে থাকে, তার থেকে যখন অতিরিক্ত টাকা তোলার সুযোগ ব্যাংক দেয়, সেটাকে বলা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। অর্থাৎ ধরো কোনো কারেন্ট অ্যাকাউন্টে রয়েছে 10,000 টাকা, কিন্তু সেই মুহূর্তে তার দরকার 50,000 টাকা, তো ব্যাংক তাকে এক্সট্রা 40,000 টাকা তোলার সুযোগ দিল। তো এটাকেই বলা হচ্ছে কি, ব্যাংক ওভারড্রাফট। এই 40,000 টাকা কিন্তু পরে আবার সুদসহ ব্যাংককে ফেরত দিতে হয়। তো ব্যাংক এই ধরনের কিন্তু ঋণ প্রোভাইড করে থাকে। এরপরে কি হচ্ছে, 3 নম্বর কাজ যেটা আছে, জনপ্রতিনিধি রূপে কাজ করে। বা ইংলিশে বলে এজেন্সি ফাংশন। এজেন্সি ফাংশনটা কি বা তোমার জনপ্রতিনিধি রূপে কাজ কি, ধরো এখানে মানুষদের কিন্তু বহু সুযোগ সুবিধা করে দেয়। যেরকম কি এখন যে কোনো কর্মসংস্থানের
এক স্যালারি বা ওয়েজেস, যে যারা কাজ কারবার করে তাদের কিন্তু স্যালারি বা ওয়েজেসগুলো কিন্তু তোমার ব্যাংকের মাধ্যমে ঢোকে। অর্থাৎ এখানে পেনশন বা বিভিন্ন যে তোমার এখানে স্যালারি পাচ্ছে তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে পায়। এছাড়া কি হচ্ছে না, ধরো তোমাকে কেউ একটা কোনো ব্যাংকের চেক দিয়ে কোনো টাকা পেমেন্ট করলো, সাপোজ ধরো তোমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো এইবারে যে পেমেন্ট করলো সে ধরো পিএনবি ব্যাংকের চেক তোমাকে দিল, তো তুমি যদি সেই চেকটা তোমার স্টেট ব্যাংকে ফেলো, পিএনবি ব্যাংকের চেকটা, তো অটোমেটিক্যালি কিন্তু পিএনবি থেকে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যায়। এমনটা নয় যে তোমাকে আবার সেই পিএনবি ব্যাংক থেকে চেকটা ভাঙিয়ে এনে তারপরে স্টেট ব্যাংকে ফেলতে হয়। এটা অটোমেটিক্যালি যদি তুমি পিএনবি চেক স্টেট ব্যাংকে ফেলো, তোমার টাকাটা কিন্তু তোমার ব্যাংকে ঢুকে যাবে। তো সেই কারণেই বলা হচ্ছে এখানে জনপ্রতিনিধি রূপে কাজ, অর্থাৎ তোমাকে গিয়ে আলাদা করে কোনো কাজ করতে হচ্ছে না। এছাড়া কি এটিএমে ধরো তুমি তোমার যে ব্যাংকের এটিএম কার্ড রয়েছে, সেই এটিএম কার্ড দিয়ে কিন্তু তুমি অন্য যে কোনো ব্যাংকের এটিএম থেকেই কিন্তু টাকা তোলার সুযোগ করে দেয়। তার মানে এমনটা নয় তুমি অন্য কোনো ব্যাংকে গিয়ে আবার টাকা তোমাকে ফেলে আসতে হবে। তো এইগুলোই হচ্ছে কি না জনপ্রতিনিধি রূপে কাজ করা। এরপরে যেটা রয়েছে 4 নম্বরে, যেটা কাজ রয়েছে বাণিজ্যিক ব্যাংকের, সেটা হচ্ছে তোমার যে বিভিন্ন পরিষেবা প্রদান করা। যাই হোক, বিভিন্ন পরিষেবা প্রদান করা, অর্থাৎ এখানে কি হচ্ছে না, ধরো তোমার যেরকম এটিএম পরিষেবা বা চেক প্রদান করা, এইগুলো হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের চতুর্থ কাজ। অর্থাৎ এইখানে চেকের মাধ্যমে তুমি যখন খুশি মানে টাকা যে কাউকে পেমেন্ট করতে পারো। ধরো তোমার এখন কাউকে 5 লাখ টাকা পেমেন্ট করা দরকার, তুমি সেখানে ক্যাশ নিয়ে গেলে না তোমার সেফটির জন্য, তো তার কাছে গিয়ে তুমি চেকে সই করে দিলে, তো সেটাও ওই 5 লাখ টাকাটার ভ্যালিড হলো, তো 5 লাখ টাকাটা তুমি পেমেন্ট করে দিতে পারলে। এছাড়া কি এটিএম পরিষেবা প্রদান করা, এইগুলো কিন্তু তোমার বাণিজ্যিক ব্যাংকের কাজ। এছাড়া কি রয়েছে পরের কাজ, যদি হয় পরের কাজ হচ্ছে তোমার উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজ কি? উন্নয়নমূলক কাজ বলতে এখানে বোঝায় যে সরকারি বিভিন্ন কাজের জন্য ব্যাংক সহজে তাকে লোন দেয়। এছাড়া কি হচ্ছে গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে সেরকম কোনো ব্যাংক পরিষেবা নেই, তো সেই গ্রামাঞ্চলে কি করছে না, ব্যাংকগুলো তাদের শাখা খুলছে, কারণ এখন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কিন্তু জনসাধারণকে টাকা প্রদান বা কৃষকদেরকে কিন্তু বিভিন্ন ভাতা কিংবা সাবসিডি প্রদান করা হয় ব্যাংকের মাধ্যমে। তো সেইখানে এগুলো কিন্তু উন্নয়নমূলক কাজের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ব্যাংক কিন্তু সেখানে সেই অজপাড়াগায় কিন্তু ব্যাংক তাদের শাখা খুলে তাদেরকে কিন্তু সুবিধা প্রদান করছে, অর্থাৎ দেশের উন্নয়নে সহায়তা করছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানে বা বা শিক্ষা প্রতিষ্ঠানে সহজে লোন দেয়, বা ছোট ব্যবসার জন্য গ্রামাঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোন দিচ্ছে। এগুলো কিন্তু একটা দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেইগুলো কাজ কিন্তু বাণিজ্যিক ব্যাংক করে থাকছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি 5টা পয়েন্ট যদি লেখা যায় তাহলে এখানে 5 নাম্বার পাওয়া যায়। তো বাণিজ্যিক ব্যাংকের এই 5টা কাজ কিন্তু আমি বলে দিলাম। তো বাণিজ্যিক ব্যাংকের যে কাজ হচ্ছে, এরপরে এখানে আরেকটা বলা যায় যে আমানত সৃজন পদ্ধতি সৃষ্টি। এইটা সম্পর্কে 5 নম্বরে একটা আলাদাই কোশ্চেন আসে, সেটা আমি এরপরেই আলোচনা করব। আমানত সৃজন পদ্ধতি অর্থাৎ দেশে অর্থের যোগান বা নিয়ন্ত্রণ করার জন্য, বা তোমার কি হচ্ছে, বা টাকার যাতে নতুন করে নোট ছাপাতে না হয় সেই জন্য কিন্তু ব্যাংক আমানত সৃজনটা করে থাকে। এই আমানত সৃজনটা কি? আমানত সৃজন মানে হচ্ছে তোমার টাকা যখন অন্য কাউকে লোন দিচ্ছে, তো সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কিন্তু আমানত সৃজন পদ্ধতি। মানে একটা টাকা বারবার কিন্তু কিভাবে হাত বদল হচ্ছে এবং নতুন টাকার সৃষ্টি হচ্ছে, সেইটা কিন্তু আমানত সৃজন পদ্ধতির মাধ্যমেই হয়। তো এই আমানত সৃজন যে পদ্ধতি রয়েছে, এটা একটা 5 নম্বরে আলাদা কোশ্চেন আসে, সেইটাই এখন আমি আলোচনা করব। তো বাণিজ্যিক ব্যাংকের কাজের মধ্যে 6টা কাজ বললাম, মোটামুটি 6টা কাজ করলেই
এখানে 5-এ 5 কিন্তু পাওয়া যায়। খুব স্কোরিং চ্যাপ্টার এটা একটা, এখানে সহজেই কিন্তু নাম্বার তোলা যায়। তো এরপরে যেটা হচ্ছে যে পার্টটা করাবো, ব্যাংকের আমানত সৃজন পদ্ধতি অর্থাৎ ক্রেডিট ক্রিয়েশন, কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বারবার হাত বদল হচ্ছে এবং তোমার টাকা কিভাবে দেশের চারপাশে ঘুরছে সেইটা কিন্তু নিয়ে এখন আমি আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃজন পদ্ধতি। এই বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃজন পদ্ধতিটি কি, বা ইংলিশে এটাকে বলা হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন। ক্রেডিট ক্রিয়েশন অফ কমার্শিয়াল ব্যাংক। ক্রেডিট ক্রিয়েশন অফ কমার্শিয়াল ব্যাংকটা কি জিনিস না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যে হাত বদল হচ্ছে বারবার, সেই জিনিসটা কি বলা হচ্ছে কি না ক্রেডিট ক্রিয়েশন। মানে তুমি টাকাটা ডিপোজিট করলে সেই টাকাটা আবার লোনের মাধ্যমে অন্য কারোর কাছে গেল, সেই ব্যক্তি আবার যে ব্যক্তি লোন নিল সেই ব্যক্তি ধরো কাউকে সেই টাকাটা পেমেন্ট করেছে, সে আবার ডিপোজিট করলো, সেই ডিপোজিট থেকে আবার লোন গেল, মানে একটা টাকায় বারবার চক্রাকার পথে ঘুরছে। তো সেইটাই হচ্ছে কি এখানে ক্রেডিট ক্রিয়েশন। তো ক্রেডিট ক্রিয়েশন এখানে বেসিক্যালি দুটো অ্যাকাউন্টের মাধ্যমে হয়, একটা হচ্ছে প্রাথমিক আমানত বা এটাকে বলা হচ্ছে প্রাইমারি ডিপোজিট, প্রাইমারি ডিপোজিটটা কি, ব্যাংকে যত পরিমাণ টাকা জমা পড়ে অর্থাৎ মানুষরা যে ডিপোজিট করছে সেভিংস অ্যাকাউন্ট বলো, কারেন্ট অ্যাকাউন্ট বলো বা বিভিন্ন যে অ্যাকাউন্টগুলোতে, সেই সেভিংস ডিপোজিট বা কারেন্ট ডিপোজিটে যে টাকা জমা পড়ছে তার যে হিসাবটা রাখা হয় ব্যাংকের খাতাতে, সেটাকেই বলা হচ্ছে এখানে কি প্রাথমিক আমানত। অর্থাৎ কি মানুষ বা জনসাধারণ যে ডিপোজিট করছে সেই ডিপোজিটের টাকাটা ব্যাংকের খাতায় লেখা হচ্ছে কি প্রাথমিক আমানত। আর আরেকটা হচ্ছে কি উদ্ভূত আমানত। এই উদ্ভূত আমানত বা সেকেন্ডারি ডিপোজিট সেকেন্ডারি ডিপোজিট কি, উদ্ভূত আমানত বা সেকেন্ডারি ডিপোজিট হচ্ছে তোমার এই যে ব্যাংক লোন দেয় বললাম, এই যে ব্যাংক যত পরিমাণ লোন দিচ্ছে সেই লোনের জন্য যে খাতাটা রয়েছে সেই খাতাটাকে বলা হচ্ছে কি এখানে উদ্ভূত আমানত বা সেকেন্ডারি ডিপোজিট। এই ক্রেডিট ক্রিয়েশন যেটা বললাম বা আমানত সৃজন পদ্ধতি যেটা বললাম, এইটা কিন্তু এই প্রাথমিক আমানত এবং উদ্ভূত আমানতের দ্বারাই কিন্তু হয়। প্রথমে প্রাথমিক আমানতের সৃষ্টি হয় এবং তারপরে কি উদ্ভূত আমানতের সৃষ্টি হয়। এই দুটোভাবেই কিন্তু এখানে বাণিজ্যিক ব্যাংক আমানত সৃজন পদ্ধতি করে থাকে। এবারে কি করে করছে সেইটা সম্পর্কে বলছি। দেখো, ধরো এইখানে আমি তার আগে একটা জিনিস বলে নিই, সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিওটা কি। সিআরআর ধরে নিলাম এখানে 10% রয়েছে, এটা আমি জাস্ট ধরে নিচ্ছি, যদিও এখন সিআরআর 4% রয়েছে কিন্তু আমি এটা 10% হিসাবের সুবিধার্থে ধরে নিলাম। তো সিআরআর কি হচ্ছে, প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকে যে টাকাটা ডিপোজিট হয় সেই ডিপোজিটের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। অর্থাৎ যদি তোমার এখানে 100 টাকা ডিপোজিট হয় বাণিজ্যিক ব্যাংকে, তাহলে কিন্তু তার মধ্যে থেকে তোমার 10 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতেই হবে। অর্থাৎ বাকি পড়ে থাকলো কি 90 টাকা, সেই 90 টাকা বাণিজ্যিক ব্যাংক নিজের কাছে রাখতে পারে। তো এইখানে সেটাই হচ্ছে কি সিআরআর। তো এইখানে আমি একটা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, ফার্স্টে ধরলাম ডিপোজিট, তারপরে হচ্ছে লোন, ডিপোজিট বা লোন। হ্যাঁ, তো এইখানে আমি ধরছি রাউন্ড 1, ফার্স্ট রাউন্ড 1-এ কি হচ্ছে, রাউন্ড 1-এ হচ্ছে 3টে রাউন্ড দিয়ে আমি দেখাচ্ছি ব্যাপারটা। কি হচ্ছে, রাউন্ড 1-এ ধরো কোনো একজন ব্যক্তি কি করলো না 1000 টাকা ডিপোজিট করলো রাউন্ড 1-এ ব্যাংকে। তো সিআরআর যদি 10% হয় তাহলে 1000 টাকার 10% অর্থাৎ 100 টাকা কি হচ্ছে না সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে যাচ্ছে। বাকি থাকলো 900 টাকা, সেই 900 টাকা কি করলো না বাণিজ্যিক ব্যাংক লোন দিয়ে দিল কোনো একজন ব্যক্তিকে। তো
রাউন্ড ওয়ানে কী হলো না, 1,000 টাকা জমা পড়লো, সেই 1,000 টাকা জমা পড়ার পরে 100 টাকা চলে গেল সিআরআর অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে, এবং বাকি 900 টাকা যে থাকলো সেই 900 টাকাটা কিন্তু তোমার এখানে লোন দিয়ে দিল ব্যাংক। তো এইখানে এবারে 900 টাকা নিশ্চয়ই কেউ না কেউ লোন নিয়েছে। লোন বা ঋণ নেয় কিন্তু সাধারণত ব্যবসা করার জন্য, কিংবা গাড়ি কিংবা বাড়ি কেনার জন্য। তো যেই ব্যক্তি লোন নিয়েছে সে নিশ্চয়ই কাউকে না কাউকে তো সেই 900 টাকাটা পেমেন্ট করেছে। তো সেই যে 900 টাকাটা সে যে অন্য ব্যক্তিকে পেমেন্ট করেছে, যে লোন নিয়েছিল অন্য কিছু কেনার জন্য, যে যার কাছে পেমেন্ট করলো, সেই ব্যক্তি ধরলাম 900 টাকাটা আবার ব্যাংকে ডিপোজিট করলো। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে সেই 1000 টাকারই 900 টাকার একটা নির্দিষ্ট অংশ কী হলো না, ডিপোজিট হয়ে গেল। তো এই যে ডিপোজিট হলো, আবার 900 টাকা 10% অর্থাৎ 90 টাকা কী হলো সিআরআরে চলে গেল, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে গেল। তো বাকি পড়ে রইল কত না 810 টাকা। তো সেই 810 টাকা কী করলো ব্যাংক, আবার অন্য কোনো ব্যক্তিকে লোন দিল। তো আবার সেই যে ব্যক্তি লোন নিল সে নিশ্চয়ই লোন নিয়ে অন্য কোনো ব্যক্তিকে পেমেন্ট করেছে। তো সেই ব্যক্তি কী করলো, যেহেতু তার প্রফিট হয়েছে এখানে 810 টাকা বা আয় হয়েছে, সে 810 টাকাটা কী করলো আবার তার ব্যাংকে ডিপোজিট করে দিল। তো এই 810 টাকাটা পুনরায় কী হলো, আবার ডিপোজিট হলো। এবারে সেই 810 টাকার আবার 10% অর্থাৎ 81 টাকা কী হয়ে গেল না সিআরআর চলে গেল। তো এই 81 টাকা থেকে যদি মানে 810 টাকা থেকে যদি 81 টাকা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কত না 729 টাকা। তো এই 729 টাকা কিন্তু পুনরায় আবার ব্যাংক লোন দিল। তো দেখা যাচ্ছে এই 1000 টাকাটার মাধ্যমেই কিন্তু কতগুলো রাউন্ডে হাত বদল হচ্ছে, এবং এটা চলতে থাকবে আপ টু যতক্ষণ না পর্যন্ত এটা জিরো হচ্ছে। অর্থাৎ 1000 টাকাটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতে থাকবে। অর্থাৎ দেখো, রাউন্ড ওয়ানে যে ব্যক্তি টাকাটা জমা করেছিল সেই টাকাটাই রাউন্ড 2তে একজনের কাছে গেল, তারপরে আবার রাউন্ড 3তে একজনের কাছে গেল, এরকমভাবে রাউন্ড 4, 5, 6, 7 যতক্ষণ না পর্যন্ত এই 1000 টাকাটা জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। তো এইটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন বা আমানত সৃজন পদ্ধতি। তো প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক কিন্তু এইভাবেই তাদের ইনকাম করে বা প্রফিট করে এরকম লোন দেওয়ার মাধ্যমে। তো এইখানে আমানত সৃজন পদ্ধতি যে ব্যাখ্যাটা করলাম, এইখানে কয়েকটা জিনিস আমাকে অ্যাজিউম করে নিতে হয়, অর্থাৎ ধরে নিতে হবে, অনুমান করে নিতে হবে। সেই অনুমানগুলো কি কি সেগুলো আমি বলছি। প্রথম অনুমান হচ্ছে কি, দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক রয়েছে। দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক আছে, অর্থাৎ শুধুমাত্র একটাই না, দেশে একের বেশি বাণিজ্যিক ব্যাংক উপস্থিত রয়েছে যেখানে জনসাধারণ সহজেই টাকা ডিপোজিট এবং লোন নিতে পারে। সেকেন্ড কি হচ্ছে না, মানুষ সঞ্চয় করতে ইচ্ছুক। অর্থাৎ মানুষ যদি এখানে সঞ্চয় না করে, টাকা যদি সেভিংস না করে, তাহলে কিন্তু ব্যাংকের কাছে টাকা পাওয়া যাবে না এবং লোনটাও কিন্তু হবে না। তাই সেকেন্ড অনুমান করে নেওয়া হচ্ছে কি, মানুষ সঞ্চয় করতে ইচ্ছুক। 3 নাম্বার হচ্ছে কি না, দেশে ঋণের যথেষ্ট চাহিদা রয়েছে। চার নাম্বার কি হচ্ছে, চেকের মাধ্যমে কিন্তু ঋণটা প্রদান করা হচ্ছে। চেকের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। আর আরেকটা হচ্ছে একটি নির্দিষ্ট সিআরআর ও ইন্টারেস্ট রেট আছে। দেশে একটি নির্দিষ্ট পরিমাণ সিআরআর এবং ইন্টারেস্ট রেট আছে। এই 5টা জিনিস কিন্তু ধরে নেওয়া হচ্ছে। তো এই 5টা জিনিস ধরে নিয়ে কিন্তু বাণিজ্যিক ব্যাংক আমানত সৃজন পদ্ধতিটা করে থাকে। এর মধ্যে যদি কোনো একটা জিনিস না হয় তাহলে কিন্তু আমানত সৃজন পদ্ধতিটা কিন্তু হবে না। এর মধ্যে যদি ঋণের চাহিদা না থাকে তাহলে কিন্তু টাকাটা হাত বদল করা সম্ভব কখনোই নয়। তো এইখানে প্রত্যেকটা যে 5টা পয়েন্ট যে বললাম, এই 5টা পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই 5টা পয়েন্টের মধ্যে কোনো একটি যদি না থাকে তাহলেই কিন্তু আমানত সৃজন পদ্ধতিটা আর ঘটবে না। তো এই জিনিসগুলো কিন্তু এখানে অনুমান করে নিতে হচ্ছে। তো বাণিজ্যিক ব্যাংকের এই
দুটো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারংবার এসছে। তোমরা পুরনো যে কোশ্চেন রয়েছে পুরনো বছরে 2015 সাল থেকে যে কোশ্চেনগুলো রয়েছে নতুন সিলেবাস অনুসারে, তো সেইখানে কিন্তু দেখতে পাবে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। তো বাণিজ্যিক ব্যাংকের পার্টে এই দুটোই ছিল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের বিভিন্ন কাজ, সেইটা সম্পর্কে আলোচনা করব। এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। তো প্রথম যে ফাংশন সেটা কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রথম যে ফাংশন সেটা হচ্ছে গিয়ে তোমার কি না, নোট ছাপানো বা প্রিন্টিং অফ নোটস। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নোট ছাপানো। এই কেন্দ্রীয় ব্যাংকের হাতেই কিন্তু একমাত্র নোট ছাপানোর অনুমোদনটা থাকে, তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যাংক এখানে নোট ছাপাতে পারে না। যে কোনো তুমি টাকার মধ্যে দেখবে বা টাকার উপরের অংশে একদম লেখা থাকে দেখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাম, অর্থাৎ রিজার্ভ ব্যাংক কিন্তু একমাত্র এখানে নোট ছাপাতে পারে। তো নোট ছাপানোর ক্ষেত্রে তোমার কি না, কেন্দ্রীয় ব্যাংকেরই কিন্তু একটা একচেটিয়া ক্ষমতা রয়েছে। তো সেটাই বলা হচ্ছে এখানে নোট ছাপানো। তো এইখানে নোট, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নোট কি যে কোনো পরিমাণ ছাপাতে পারে। তো এইখানে একটা বলে রাখি যে 85 কোটি টাকার সোনা এবং 115 কোটি টাকা যদি বিদেশি মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকে বা সরকারের কাছে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু যে কোনো পরিমাণ নোট ছাপাতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে কোনো পরিমাণ নোট ছাপায় না, তার কারণ কি, সেটা করলে কিন্তু মুদ্রাস্ফীতি হয়ে যাবে। এই মুদ্রাস্ফীতিটা কি না, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যদি মার্কেটে অর্থের যোগান বেড়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকেরই ক্রয় ক্ষমতা শক্তি বেড়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে উৎপাদনটা কিন্তু সেভাবে বাড়বে না, ফলে জিনিসের একটা ক্রাইসিস সৃষ্টি হবে এবং সেখানে কিন্তু মুদ্রাস্ফীতি হবে, অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকবে। তো এই মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করার জন্য বা মুদ্রাস্ফীতি যাতে না হয় সেই কারণে কিন্তু এইখানে কেন্দ্রীয় ব্যাংক একটা পর্যাপ্ত পরিমাণেই নোটটা প্রিন্টিং করে। তাদের হাতে ক্ষমতা থাকলেও কিন্তু সে প্রচুর পরিমাণে নোটটা ছাপায় না। দ্বিতীয় কাজ, সেকেন্ড ফাংশন হচ্ছে কি, সরকারের ব্যাংকার। সরকারের ব্যাংকার কেন বলা হচ্ছে, সরকারের ব্যাংকার হচ্ছে কেন না, সরকারের যাবতীয় যে সরকার যে আয় করে, যে যত ধরনের যে আয় উপার্জন করছে, সেই আয়গুলোকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক জমা রাখে। অর্থাৎ সরকারের আয় ব্যয়ের সমস্ত হিসাব, সরকারের সমস্ত টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকে। বিভিন্ন ফাইন বলো বা বিভিন্ন যে তোমাদের কি বলবো, তোমার সরকার বিভিন্ন যে ক্ষেত্রে পেমেন্ট করছে, সেই পেমেন্টের সব টাকাই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দ্বারাই হয়। দেখবে তোমাদের এই কয়েকদিন আগেই দেখবে তোমাদের মানে যারা বেঙ্গল বোর্ডে রয়েছে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তো সেখানে দেখবে কিন্তু আরবিআই এর নামটা কিন্তু রয়েছে, মানে ট্রান্সফার্ড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু রয়েছে। দেখবে তোমাদের প্রত্যেকের ফোনেই যে SMS এসছে যে ওই সরকার থেকে যে টাকাটা দিচ্ছে এখন ফোন কেনার জন্য, তো সেখানে দেখবে কিন্তু সেই SMS-এ কিন্তু আরবিআই এর নামটা কিন্তু লেখা রয়েছে। কারণ এই সরকারের যাবতীয় সব পেমেন্ট বা সব কিছুর হিসাব কিন্তু আরবিআই নিজের কাছে রাখে বা আরবিআই এর দ্বারাই পরিচালিত হয়। তো তাই জন্য সরকারের ব্যাংকার এখানে আরবিআইকে বলা হয়। এছাড়া কি হচ্ছে, 3 নাম্বার কি হচ্ছে না, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার। বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ প্রত্যেক কমার্শিয়াল ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ সিআরআর তো বলেইছিলাম একটু আগে যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকে। এছাড়া কি দেখবে তুমি, বাণিজ্যিক ব্যাংকগুলো যে বিভিন্ন পুরনো ছেঁড়া নোটগুলো নেয়, সেগুলো কোথায় যায়, সেগুলো কিন্তু পুনরায় আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায় এবং সেগুলো রিসাইকেল হয়। তো সেইটাই বলা হচ্ছে এখানে, তাই বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের কাছে ধরো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লোন নিতে এলো, কিন্তু সেই সময় বাণিজ্যিক ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, তো সেক্ষেত্রে তখন বাণিজ্যিক ব্যাংক কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নেয়। তো তাই জন্য একে সেন্ট্রাল ব্যাংকে বলা হচ্ছে সর্বশেষ স্তরের ঋণদাতা। তো সেই জন্যই বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবেও কেন্দ্রীয় ব্যাংককে চিহ্নিত করা হয়।
এছাড়া রয়েছে কি পরের কাজ, নিকাশি ঘরের কাজ। নিকাশি ঘরের কাজটা কি? ধরো প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের কাছে কত টাকা রয়েছে সেটা কিন্তু তোমার আরবিআই হিসাব রাখে। তো এইখানে আমি দুটো ব্যাংক ধরছি, এসবিআই ধরছি আর ইউকো ধরছি, দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এইখানে আরবিআইয়ের কাছে কিন্তু হিসাব রাখা রয়েছে। তো এসবিআইয়ের কাছে রয়েছে ধরো 50,000 টাকা, আর ইউকো ব্যাংকের কাছে রয়েছে ধরো 40,000 টাকা। এটা নর্মাল আমি বললাম। তো এইবারে ধরো ইউকো ব্যাংকের কোনো কাস্টমার এসবিআইয়ের থেকে এটিএমে টাকা তুলেছে, তো কি হবে, ধরলাম এখানে 20,000 টাকা তুলেছে, তো আরবিআই অটোমেটিক্যালি এখানে 20,000 টাকা মাইনাস করে এইখানে কিন্তু 20,000 টাকা প্লাস করে দেয়। তো এই যে প্রসেসটা হলো, এই প্রসেসটাই হচ্ছে কি নিকাশি ঘরের কাজ। অর্থাৎ ব্যাংকগুলোর মধ্যে যে ট্রানজ্যাকশান হচ্ছে, সেই ট্রানজ্যাকশানের ডেবিট ক্রেডিটের হিসাবগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই নিকাশি ঘরের মাধ্যমে করে থাকে। তো চতুর্থ কাজ হচ্ছে কি নিকাশি ঘরের কাজ করা। এছাড়া পঞ্চম কাজ রয়েছে কি বিদেশি মুদ্রা তহবিল রক্ষা। অর্থাৎ বিদেশি যে মুদ্রা তহবিল রয়েছে বা বিদেশি মুদ্রা যে আমাদের দেশে ঢোকে, সেই কত টাকা ঢুকলো, বিদেশি মুদ্রা আমাদের কত রয়েছে বা কতটা বেরিয়ে যাচ্ছে, এই সব কিছু হিসাব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজের কাছে হিসাবটা রাখে। এছাড়া তারপরে রয়েছে কি তোমার মাসিক পরিসংখ্যানগত তথ্য প্রকাশ। এইখানে মাসিক পরিসংখ্যানগত তথ্য প্রকাশ বলতে কি না, সরকার যে আয় ব্যয় করছে সেই আয় ব্যয়ের হিসাবটা আরবিআই বুলেটিনের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে এটা প্রকাশিত হয়। তো এর মাধ্যমে কিন্তু একটা দেশের আয় ব্যয়ের বিভিন্ন পরিমাণ বা একটা দেশের অর্থনৈতিক সিচুয়েশন সম্পর্কে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু পাওয়া যায়। তো এই মাসিক পরিসংখ্যানগত তথ্য প্রকাশ আরবিআই বুলেটিনের মাধ্যমে প্রকাশ হয়। তো এই বুলেটিনের মাধ্যমে কিন্তু একটা দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালোভাবেই বোঝা যায়। এছাড়া রয়েছে কি 7 নম্বর কাজ উন্নয়নমূলক কাজ। এই উন্নয়নমূলক কাজ কি? উন্নয়নমূলক কাজ হচ্ছে কৃষকরা যাতে সহজে এখানে কৃষিকাজ করতে পারে, বা তোমার এখানে বিভিন্ন যাতে দেশের শিল্পের অগ্রগতি হয় বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এখানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, যেরকম কি আইডিবিআই, এসডিবিআই, এইসব বিভিন্ন ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা করেছে কি না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লোন দেওয়ার জন্য। এছাড়া কি আছে NABARD বা নবার্ড বলা হয়। এই নবার্ড কি না এগ্রিকালচারাল সেক্টরে, অর্থাৎ কৃষিকাজে যাতে কৃষকেরা সহজে কৃষিকাজ করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে উন্নয়নমূলক কাজের জন্য এখানে কিন্তু নবার্ডের মতন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এছাড়া কি আইডিবিআই বা এসডিবিআই, এগুলো কিন্তু কি না কেন্দ্রীয় ব্যাংকের দ্বারাই এগুলোর আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা করা হয়েছে না, যাতে দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা শিল্পক্ষেত্রগুলোর উন্নতি হয়। অর্থাৎ শিল্পক্ষেত্রগুলো সহজে এখানে যাতে লোন নিতে পারে এবং তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো তারা করে থাকে। এইটা হচ্ছে কৃষিকাজের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য, এবং এটা হচ্ছে তোমার এগ্রিকালচারাল সেক্টরের জন্য, অর্থাৎ কৃষিক্ষেত্রের জন্য। তো এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। এছাড়া কি হচ্ছে না ঋণ নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ঋণ নিয়ন্ত্রণটা কি? অর্থাৎ দেশে মুদ্রাস্ফীতি এবং মন্দাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক কি করে না দেশের যে লোনটা রয়েছে সেই লোনের পরিমাণ কখনো বাড়ায়, আবার কখনো কিন্তু কমায়। তো সেই ঋণ নিয়ন্ত্রণ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। এবং দেশের যে মুদ্রাস্ফীতি, এখন আমাদের দেশে জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছে, বা পেট্রোল ডিজেলের দাম কিংবা রান্নার গ্যাসের দাম কিন্তু খুব হারে বৃদ্ধি পেয়েছে। তো এইসব মুদ্রাস্ফীতি বা নর্মাল তুমি যদি সবজি বা বিভিন্ন
খাদ্যদ্রব্য তুমি দেখো সেক্ষেত্রেও কিন্তু দ্রব্যের দাম খুব বৃদ্ধি পেয়েছে। তো এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এইগুলোকে কন্ট্রোল করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে? না ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে। তো এই প্রত্যেকটা কাজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ কেন্দ্রীয় ব্যাংক বা আমাদের দেশের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। তো এইখানে এই পয়েন্টগুলো তোমরা ডিটেলসে আরও বইতে পাবে, বইতে দেখবে এই পয়েন্টগুলো প্রত্যেকটাই আমি আলোচনা করে দিলাম। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কিভাবে করে থাকে এইটার কিন্তু একটা 5 নম্বরের গোটা প্রশ্ন আসে। তো সেই ঋণ নিয়ন্ত্রণটা কিন্তু নিয়ে এখন আমি আলোচনা করব। স্যার যেভাবে পড়াচ্ছিলেন এই গোটা চ্যাপ্টারটা, তো দেখলাম সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলোও বোঝালেন। তোমরা যদি নোট করো এই বিষয়গুলো, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে, বড় প্রশ্নও যেরকম আসে, এমসিকিউ আসে, সেক্ষেত্রে কিছুটা বোঝানোর চেষ্টা করবেন। আর অবশ্যই তোমাদের কোনো অসুবিধে হলে সরাসরি ফোন করবে, কারণ সময় অনেকটা সীমিত থাকে। আর তোমরা ফোন করলে তোমাদের অসুবিধার কথা জানালে তাহলে আলোচনাটাও অনেকটা কম্প্যাক্ট হয়। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, যেটা বললাম যে মুদ্রাস্ফীতি, আমাদের দেশে যে ইনফ্লেশনারি সিচুয়েশান সৃষ্টি হয়েছে বা মন্দাস্ফীতি, যেরকম কি লকডাউনের সময় অনেকেই কাজ হারিয়েছিল বা ক্রয় ক্ষমতা শক্তি কমে গেছিলো, তখন কিন্তু মার্কেটে জিনিস অ্যাভেলেবেল ছিল কিন্তু জিনিসপত্রগুলো কেনার লোক ছিল না, তো সেটা হচ্ছে মন্দাস্ফীতি। তো সেই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য বা তোমার মুদ্রাস্ফীতি ইনফ্লেশনারি সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ দেশে অর্থের যোগানটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো সেই নিয়েই এখন আলোচনা করব। বা ক্রেডিট কন্ট্রোল বলা হয়। আগেরটা যেরকম বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন ছিল, এইটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। তো ক্রেডিট কন্ট্রোল কিভাবে করে ব্যাংক? তো ক্রেডিট কন্ট্রোল যেটা হচ্ছে, ক্রেডিট কন্ট্রোলের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, আচ্ছা ক্রেডিট কন্ট্রোলের সময় আমি আরেকটা জিনিস বলে দিই। এটা তো বেসিক্যালি বললাম যে মুদ্রাস্ফীতি এবং মন্দাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য করে। তো মুদ্রাস্ফীতিটা কেন হয় না বললাম, মানুষের হাতে যদি টাকা পয়সা বেশি আসে, অর্থাৎ অর্থের যোগানটা যদি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, তোমার ধরো এখানে লোকেরা প্রচুর পরিমাণে চাকরি বাকরি পাচ্ছে বা লোকেদের কর্মসংস্থান হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে যায়। তো এইখানে মানুষের যদি টাকার পরিমাণ বেড়ে যায় বা ক্রয় ক্ষমতা শক্তি যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার মুদ্রাস্ফীতি ঘটবে। আবার যদি মানুষের হাতে টাকার পরিমাণ না থাকে বা জিনিসপত্র মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না, তো সেইটাকে বলা হচ্ছে কিন্তু তখন অর্থনৈতিক মন্দা। তো সেইটার জন্য কি করে না, মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক টাকার যোগানটাকে হ্রাস করার চেষ্টা করে এবং মন্দাস্ফীতির সময় সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করে। তো ফার্স্ট যেটা হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেটটা কি? বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে যে সুদের হারটা আদান প্রদান করা হয়। অর্থাৎ অনেক সময় আমি কি বলেছিলাম না, বাণিজ্যিক ব্যাংকের কাজের ক্ষেত্রে বা একটু আগে যেটা বললাম যে প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ নেয়, কেননা পাবলিকের প্রচুর লোনের ডিমান্ড রয়েছে। তো এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে দীর্ঘকালীন যে ঋণটা নিচ্ছে, সেই ঋণের জন্য যে ইন্টারেস্টটা ধার্য হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক রেট। তো কেন্দ্রীয় ব্যাংক আরবিআই থেকে ধরো এসবিআইতে লোন যাচ্ছে, তো এর রেসপেক্টে যে ইন্টারেস্ট রেটটা হচ্ছে সেটাই হচ্ছে কি ব্যাংক রেট। তো মুদ্রাস্ফীতির সময় কি করে না, ব্যাংক রেটটাকে বাড়িয়ে দেয়। তো বাড়িয়ে দিলে কি হবে, এসবিআই কিন্তু তখন ঋণ নিতে চাইবে না, যেহেতু ইন্টারেস্ট রেটটা এখন বেশি রয়েছে। তো এসবিআই যদি এখন ইন্টারেস্ট বেশি থাকার জন্য লোন না নেয়, তাহলে কিন্তু জনসাধারণকে সে বেশি পরিমাণ লোন দিতে পারবে না, বা এখানে যদি ইন্টারেস্টটা বেশি হয় তাহলে এসবিআই কিন্তু অটোমেটিক্যালি তারও ইন্টারেস্ট রেটটাকে বাড়াবে। তো জনসাধারণ স্বাভাবিকভাবেই যখন ইন্টারেস্টটা বেশি থাকবে তখন কিন্তু লোন নিতে চাইবে না। অর্থাৎ লোন না নিলে নতুন ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রি না হলে নতুন কর্মসংস্থান হবে না, বা ইন্ডাস্ট্রির যে মালিক রয়েছে তাদের মুনাফাটা একটু কম হবে, ফলে অর্থের যোগান কিন্তু হ্রাস পাবে। আবার অর্থের যোগান হ্রাস পেলে কিন্তু তোমার মানুষের ক্রয় ক্ষমতা শক্তি কমবে এবং জিনিসের যে ক্রাইসিস, অর্থাৎ ডিমান্ড যে ছিল, হিউজ ডিমান্ডটা কিন্তু কমে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি কিন্তু তখন নিয়ন্ত্রণ হয়ে যাবে। আবার ঠিক মন্দাস্ফীতির সময় এর বিপরীত জিনিসটা করবে, অর্থাৎ ব্যাংক রেটটাকে কমিয়ে দেবে যাতে মানুষরা বেশি পরিমাণ লোন নেয়, ইন্ডাস্ট্রি হয়, কর্মসংস্থান হয় এবং মানুষের ক্রয় ক্ষমতা শক্তি বৃদ্ধি পায়। তো এই হচ্ছে প্রথম কাজ ঋণ নিয়ন্ত্রণের, মানে ঋণ নিয়ন্ত্রণের প্রথম মাধ্যম আর কি। এরপরে হচ্ছে
ইন্টারেস্ট রেট বা সুদের হার বাংলায় বলা হয়। তো ইন্টারেস্ট রেটটা কি, তোমার এসবিআই অ্যান্ড পাবলিক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এবং পাবলিকের মধ্যে যে ঋণটা বা টাকা জমা করলে যে সুদটা আদান প্রদান হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট। তো এই মুদ্রাস্ফীতির সময় কি করে, এটাকে বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতির সময় ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় এবং তোমার কি করে না মন্দাস্ফীতির সময় কমায়। তার কারণ কি, যদি ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেয় তখন কিন্তু মানুষ টাকা লোন নেওয়ার থেকে টাকা জমা রাখতে বেশি আগ্রহী হয়। সাপোজ ধরো তোমার এখন ইন্টারেস্ট রেটটা 12% হয়ে গেছে, তো তখন স্বাভাবিকভাবেই তুমি সেখানে লোন নিতে চাইবে না। তুমি চাইবে কি না, টাকাটা আমার ব্যাংকে জমা থাক, আমার সেখান থেকে ইন্টারেস্ট পাবো, আমার কিছুটা লাভ হবে। তো সেক্ষেত্রে তো কি বললাম না, মুদ্রাস্ফীতির সময় ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় এবং মন্দাস্ফীতির সময় ইন্টারেস্ট রেটটাকে কমায়, যাতে দেশে আবার ঋণের চাহিদাটা বাড়ে এবং ইন্ডাস্ট্রি হয়, কর্মসংস্থান হয়, মন্দাস্ফীতিটা কন্ট্রোল হয়। এরপরে যেটা রয়েছে সিআরআর এর পরিবর্তন বা ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা আমি একটু আগে বললাম। সিআরআর মানে ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। কি বলেছিলাম না, প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তো মুদ্রাস্ফীতির সময় কি করে না, সিআরআরটাকে সে বাড়িয়ে দেয়। তো সিআরআরটাকে যদি সে বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে না, ধরো তোমার 100 টাকা ছিল, 100 টাকার আগে 10% অর্থাৎ 10 টাকা সিআরআর রাখতে হতো, বাকি 90 টাকা সে লোন দিয়ে দিত। এইবারে কি হচ্ছে, সিআরআরটা করে দিয়েছে কত, 20%। তো 20% হয়ে গেলে কত হচ্ছে, এখন 20 টাকা জমা রাখতে হচ্ছে 100 টাকার এবং লোন দিতে পারছে কিন্তু 80 টাকা। অর্থাৎ আগের তুলনায় কিন্তু এখন কম পরিমাণ ব্যাংকগুলো লোন দিতে পারছে। তো স্বাভাবিকভাবেই যদি তোমার এখানে লোনের পরিমাণ কম হয় তাহলে কিন্তু বিভিন্ন শিল্পক্ষেত্রগুলো কিন্তু তাদের প্রসারিতটা কিন্তু করতে সেরকমভাবে পারে না, ফলে শিল্পক্ষেত্রের উন্নতি হয় না বা শিল্পক্ষেত্র প্রসারিত হয় না, তোমার লোকেদের চাকরি বাকরি হয় না, ফলে মুদ্রাস্ফীতিটা কিন্তু কন্ট্রোল হয়। সেই ঘুরে ফিরে কিন্তু একই টপিকে আসছি, কিন্তু পদ্ধতিগুলো কিন্তু আলাদা আলাদা। আবার মন্দার সময় সিআরআরটাকে কমিয়ে দেয় যাতে ব্যাংকগুলো বেশি পরিমাণ লোন দিতে পারে, ফলে সেই আবার একই জিনিস, লোকেদের চাকরি বাকরি হবে, নতুন ইন্ডাস্ট্রি হওয়ার ফলে, এবং মন্দাস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে। এরপরে যেটা রয়েছে ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে কারবার। এটাকে ওএমও শর্টে বলা হয়। তো ওপেন মার্কেট অপারেশনটা কি না, তোমার ওপেন মার্কেট অপারেশনটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যখন বিভিন্ন সরকারি শেয়ার বা বন্ড জনসাধারণের কাছে ক্রয় বিক্রয় করে, তো সেটাই হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন। তো যখন মুদ্রাস্ফীতি হয় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সরকারি শেয়ার কিন্তু পাবলিকের কাছে বিক্রয় করে। তো এই পাবলিকের কাছে যে বিক্রয় করছে, এই বিক্রয় করার ফলে কি হচ্ছে না, পাবলিকের বা জনসাধারণের টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে আসছে, অর্থাৎ অর্থনীতি থেকে কিন্তু টাকার পরিমাণটা কমছে। এবারে ধরো এ নামক কোনো ব্যক্তি সেই জিনিসটা কিনলো, তো সেক্ষেত্রে কি হচ্ছে, এ নামক ব্যক্তির হাতে টাকা কমলো, তো সে এই নামক ব্যক্তি যে খরচাটা করলো তার খরচা বা পাড়ার যে মুদিখানা দোকান থেকে জিনিস কিনতো সে সেটা কমিয়ে দিল, ফলে কি হচ্ছে, তারও ইনকাম কমলো। এবারে মুদিখানার লোকটা যে যাদের থেকে জিনিস কিনতো তাদেরও কিন্তু ইনকামটা কমে যাচ্ছে। এভাবে ওভারঅল কিন্তু তোমার এই পুরো জিনিসটাই কিন্তু কমে যায়। তো যার ফলে কি হচ্ছে না, এইখানে অর্থের যোগানটা হ্রাস পাচ্ছে এবং মুদ্রাস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। আবার কি হচ্ছে, মন্দাস্ফীতির সময় সরকার কিন্তু জনসাধারণের থেকে বিভিন্ন সেই শেয়ার বা বন্ডগুলো ক্রয় করে, অর্থাৎ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এখানে টাকা জনসাধারণের কাছে পেমেন্ট করছে। তো সেটাই হচ্ছে এখানে কি ওপেন মার্কেট অপারেশন। এরপরে যেটা রয়েছে রেপো রেট। রেপো রেটটা কি, রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট এই দুটো পয়েন্ট রয়েছে লাস্টে, আমি এটা বলে শেষ করে দেবো আজকে। রিজার্ভ রেপো রেট দুটো অনেকটাই একই। রেপো রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনেক সময় তোমার কি করে না, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন তাদের বন্ড বা ঋণপত্র সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রেখে লোন নেয়, ঠিক আছে। তো এসবিআই কি করছে না, আরবিআই এর থেকে লোন নিচ্ছে, মানে আরবিআই এর থেকে লোন কোথায় যাচ্ছে না, এসবিআই এর কাছে যাচ্ছে। তো এসবিআই এর কাছে যে লোনটা গেল, তো এসবিআই কি করছে না, বিভিন্ন শেয়ার বা বিভিন্ন বন্ডের মাধ্যমে এখানে ঋণপত্রের মাধ্যমে কিন্তু এখানে বা ডিবেঞ্চারের মাধ্যমে লোন নিচ্ছে। তো এর জন্য যে সুদটা ধার্য করা হচ্ছে, তো সেই সুদটা কিন্তু এখানে রেপো রেট, অর্থাৎ
এসবিআই যে টাকাটা আরবিআইকে সেই ডিবেঞ্চারের জন্য সুদটা প্রদান করছে। আর রিজার্ভ রেপো রেট কী হচ্ছে, অনেক সময় আরবিআই আবার কিন্তু এসবিআই এর থেকে তোমার লোন নেয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য। তো আরবিআই যখন এই লোন মানে সুদটা যে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি রিজার্ভ রেপো রেট। তো এইখানে মুদ্রাস্ফীতির সময় রিজার্ভ রেপো রেটটাকে বাড়িয়ে দেয় যাতে এসবিআই বেশি করে আরবিআইকে লোন দেয়, পাবলিককে না দেয়। আবার কি করে তোমার মুদ্রাস্ফীতির সময় রেপো রেটটাকে কী করে দেয় না কমিয়ে দেয়। কারণ কি, যদি এখানে রেপো রেটটাকে কমিয়ে দেয় তাহলে তখন এসবিআইকে তখন কম সুদ দিতে হবে, তাহলে এসবিআই তখন কিন্তু সহজেই ডিবেঞ্চারগুলো নেবে। তো এইভাবে কি হচ্ছে না রেপো রেট এবং রিজার্ভ রেপো রেটের মাধ্যমেও কিন্তু তোমার মুদ্রাস্ফীতিটা এখানে নিয়ন্ত্রণ হচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের মূল যে পয়েন্ট হচ্ছে যে অর্থের যোগানটাকে হ্রাস করা। তো সেই অর্থের যোগানটাকে হ্রাস করার জন্যই কিন্তু ব্যাংক এইসব পদক্ষেপগুলো করে থাকে। এছাড়া আরেকটা বলা যেতে পারে এখানে এসএলআরের পরিবর্তন। এসএলআরটা কি হচ্ছে, প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সোনা কিংবা অন্যান্য শেয়ারের সাপেক্ষে যে টাকাটা ধার নিচ্ছে তার বা টাকাটা যে রাখছে তার সাপেক্ষে যেটা স্যার, হচ্ছে। আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, সেক্ষেত্রে হাতে আর একদম সময় নেই। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আজ যে চ্যাপ্টারটা পড়ানো হলো, যারা লাইভ স্ট্রিম দেখতে পাওনি, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, তারা ইউটিউব এবং ফেসবুক পেজে সিটিভিএনের এইটা দেখে নিতে পারো। আপাতত আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থেকো, অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।